এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বৃষ্টি মাখা আষাঢ়ের দিন। সন্ধে হতে না হতেই রাস্তাঘাটে যানবাহন কমে এসেছে। এদিকে একের পর এক ট্রেনগুলো লেট করছে। সব মিলিয়ে বাড়ি ফিরতে আজ বেশ দেরি হয়ে গেল বোধহয়। তোমার ছোট্ট মফস্বলেও আজ কেমন যেন সব মিয়ে আছে। পথঘাট খালি, দোকানপাটও প্রায় সব বন্ধ। তাও ভাগ্যিস পাড়ার মোড়ের তেলে ভাজার দোকানটা খোলা আছে। বাড়িতে আজ কেউ নেই, তাই নিজের জন্যই একটা ডিমের টেবিল আর একটা মাংসের চপ নিয়ে তুমি বিন্দু বিন্দু ল্যাম্পপোস্টের আলো আর কোনায় কোনায় অন্ধকারে ঢাকা নির্জন গলিটা ধরে হাঁটা দিলে। হাজার ক্লান্তির মধ্যেও তুমি পরিবেশটা বেশ উপভোগ করছিলে। কিন্তু হঠাৎ বাপ্পাদের বাড়িটা পাশ করতেই মনটা কেমন খচখচ করে উঠল। একটা চাপা অস্বস্তি যেন হঠাৎ করেই ঘাড়ে চেপে বসল তোমার। বারবার খালি মনে হতে লাগলো কে যেন তোমাকে দেখছে। নিজের অজান্তেই তোমার দৃষ্টি গেল বাপ্পাদের বাড়ির এক চিলতে বাগানটার দিকে। ওদের দোতলার ক্যান্টিলিভার করা বারান্দাটার জন্য ল্যাম্পপোস্টের আলোর থেকে আড়াল হয়ে আছে জায়গাটা। বারান্দার কার্নিশের তলায় সেই আড়ালে দাঁড়িয়ে রয়েছে ওই বছর খানেক আগে পোতা দেবদারু গাছটা। মনে মনে হাসি পেল তোমার। তবে গাছটা এই কদিনে বেশ লম্বা হয়েছে। দোতলার বারান্দার কার্নিশটা প্রায় ছুঁই ছুঁই করছে। এই প্রায় 9 ফুট মতো হবে। যাই হোক, বাড়িতে ঢুকে চটপট ফ্রেশ হয়ে নিজের ঘরে বসলে তুমি। এবার ইউটিউব খুলে 221B হ্যারিসন রোডের একটা গল্প, সঙ্গে গরম গরম চপ। এইদিকে বাইরের বৃষ্টির বেগটা একটু বেড়েছে। একেবারে জমজমাট ব্যাপার। আনন্দে মনটা ডগমগ করে উঠছিল। কিন্তু হঠাৎ আবার সেই চাপা অস্বস্তিটা পেয়ে বসল তোমাকে। আবার মনে হতে লাগলো কেউ যেন দেখছে। এ ঘরের জানলা দিয়ে বাপ্পাদের বাড়ির সেই দেবদারু গাছের মাথাটা দেখা যায়। তোমার মনে হতে লাগলো যে ওদিকে তাকালে ওখানে বুঝি আরেকটা মাথা দেখতে পাবে। ভয় করলেও মনটাকে একটু শক্ত করে এবার তুমি জোর করে তাকালে সেই দিকে। বাইরে একটা ল্যাম্পপোস্টের আলোয় চিকচিক করতে করতে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বাপ্পাদের বাড়ির দোতলার বারান্দার কার্নিশের নিচে আলতো করে মাথা দোলাচ্ছে কেবল ওই 9 ফুট লম্বা গাছটা। আর কিছু তো নেই। অজান্তেই একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। ফোনে টুং করে একটা আওয়াজ হলো। এই 221B হ্যারিসন রোডের নতুন গল্পটা শুরু হয়ে যাবে তো। বর্ষা রাতে তেঁতুলতলায় পোস্টারটা দেখেই মনটা ভরে গেল তোমার। তার উপর আবার গল্পটা লিখেছেন পল্লব ঘোষ। ওনার গল্পগুলো খুব ভালো হয়। হাতের সামনে এমন গরম গরম দুখানা চপ আর কানের পর্দায় হ্যারিসন রোডের গল্প, কাহাতক এই বৃষ্টির সন্ধ্যায় আর অগ্রাহ্য করা যায়? আর দেরি করে লাভ নেই, গল্পটা আগে এবার শোনা যাক।
পরীক্ষা শেষ হতেই গরমের ছুটি পড়েছে, প্রায় 1 মাসের ছুটি। রিমি ভেবেই রেখেছিল ছুটি পড়তেই সে এবারে গ্রামে তার মামার বাড়ি যাবে। এই ধোঁয়া ধুলো ধোঁয়াশার শহরে আর তার ভালো লাগছে না। কিন্তু রিমি আসার আগের দিনই তার মামার বাড়ি থেকে এক জ্ঞাতির মৃত্যু সংবাদ আসে। যিনি মারা গেছেন তিনি রিমির সম্পর্কে মাসি হন। মহিলা দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছিলেন। বছর দেড়েক অনেকটা লড়াই করার পর তাকে হার মানতে হলো। সম্পর্কের খাতিরে রিমির মা বাবা একবার দেখতে গিয়েছিলেন বটে, তবে রিমির দিদিমাই এখন রিমিকে পাঠাতে বারণ করেছেন। বলেছেন আগে এসব কাল অসুচ শ্রাদ্ধ শান্তির পর্ব মিটুক, তারপর না হয় রিমি মামার বাড়ি আসবে। কেন এ কথা বলেছিলেন তা রিমি জানে না। সে ভেবেছে বোধহয় মরা টরার ব্যাপার, বাইরে থেকে ছোট মেয়েটা আসবে, হাওয়া টাওয়া লাগবে, তাই শ্রাদ্ধ শান্তি হওয়ার পরেই আসতে বলেছে। কিন্তু নয় নয় করে 14ই পা দিতে চলল রিমি। আর যাই হোক, সে ছোট্ট বাচ্চা তো নয়। রিমির তবে এসব অদ্ভুতুরে অলৌকিক ব্যাপারের প্রতি আগ্রহ বরাবরের। সে কত ছোট থেকে দেশ বিদেশের বিভিন্ন অলৌকিক ভূতের গল্প শুনেছে, পড়েছে, জেনেছে, যদিও আজ অবধি অদ্ভুত কিছু দেখার তার ভাগ্য হয়নি। সে যদি মামার বাড়ি যেত তবে কি বা হয়ে যেত? যিনি মারা গেছেন তিনি যাই হোক না কেন রিমির দূর সম্পর্কের মাসি। তিনি কি আর ভূত সেজে এসে রিমিকে ক্ষতি করবেন? অগত্যা রিমির মামার বাড়ি যাওয়ার আরো 15-20 দিন পিছিয়ে গেল। অবশেষে রিমি তার ছুটির শেষ সপ্তাহে পাড়ি দিল মামার বাড়ির উদ্দেশ্যে। কথা ছিল তার মা তার সাথে যাবে, তাকে রেখে চলে আসবে, আবার ছুটি শেষে একদিন আগে গিয়ে পরদিন তাকে নিয়ে ফিরবে। রিমির মামার বাড়ি গ্রামের দিকে, শহর থেকে প্রায় ঘন্টা 4 রাস্তা। ট্রেন থেকে স্টেশনে নামতেই বেশ উৎফুল্ল হয়ে উঠল রিমির মন। স্টেশন থেকে বেরিয়েই গরুর গাড়িতে করে মিনিট 20 গেলেই তার মামার বাড়ি পড়ে, গ্রামের একদম মাঝামাঝি। মামার বাড়ি এসে রিমি যেন একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিল। স্কুলে এত পড়াশোনার প্রজেক্টের ক্রমাগত চাপ থাকে যে এরকম একটা ছুটি না পেলে সে বোধ করি দম বন্ধ হয়ে মারাই পড়ত। রিমির মা রিমিকে রেখে সন্ধ্যার ট্রেনে আবার ফিরে গেলেন। মামার বাড়িতে লোক বলতে অবশ্য রিমির দাদু, দিদিমা আর রিমির মায়ের এক সহোদরা। যদিও রিমির সেই মুন্নি মাসি এখন বিয়ে করে দূরে ঘর করেছেন। অতঃপর এখন এই বাড়িতে রিমির সঙ্গী কেবল তার দাদু ও দিদিমা। তাতে অবশ্য রিমির খুব একটা সমস্যা নেই।
আশপাশের বাড়ির বিল্টু, বান্টি, বাবানদের সাথে তার ভারী ভাব। দিনের বেলাটা ওদের সাথে খেলেই ঘুরে বেড়ানো যায়। সেদিনটা ক্লান্ত ছিল রিমি। রাতে তাড়াতাড়ি খেয়ে সে বিছানায় এসে বসল। শোবার আগে তার প্রতিদিনের অভ্যাস বই পড়া। ঘণ্টাখানেক বইয়ের মধ্যে মুখ গুজে থেকে আলো নিভিয়ে সে ঘুমিয়ে পড়ল। এই রিমি, ওঠ মা, অনেক বেলা হলো যে। পরদিন ঘুম ভাঙল দিদিমার ডাকে। রিমি পাশ ফিরে ঘুম জড়ানো গলায় বলল, উঠছি দিদুন। বলে হাতড়ে হাতড়ে তার ছোট হাতঘড়িটা চোখের সামনে তুলে নিল। বেলা 9টা বাজে। বরাবর সকালে ওঠাই রিমির অভ্যাস। হয়তো কাল ক্লান্তির জন্য একটু বেশি ঘুমিয়ে নিয়েছে। ও মনার মা, যা যা, তোর কাকুকে জল খাবারটা বেড়ে দে, এক্ষুনি আবার দোকানে বেরোবে যে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ডিম পাউরুটি খেয়ে সে খেলতে যাবে। হঠাৎ দিদিমার গলার আওয়াজে থমকে দাঁড়ালো। এই শোন, ও ধারে বড় পুকুর পেরিয়ে ওই তেঁতুল তলার দিকে যাবি না কিন্তু। রিমি অবাক হয়ে বলল, তেঁতুলতলা কেন বলো তো? না, ওই দিকটা শ্মশান তো, তাই বললাম। দিদুন আসছি। ব্যস্ত রিমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। তবে দিদিমার বলাই বাহুল্য, গরমের দাপট এতটাই বেশি যে ওদের সেদিনের মতো বান্টিদের বাড়িতে বসেই খেলতে হলো। খেলতে খেলতে বাবান হঠাৎ বলল, এই আজ বিকেলে সবাই যাবে বুড়ো পুকুরে? এই 2 দিন ধরে নাকি ওখানে শুনেছি বেশ বড় বড় মাছে ঘাই মারছে। এই আজ তাহলে মাছ ধরবো। হ্যাঁ, গেলেই তো হয়, ভারী মজা হবে। বেঁকে বসলো বান্টি। না না, ওখানে যাব না। কেন কেন? মা ওদিকে গেলে বকবে, এখন ওদিকে যেতে মানা করেছে। ও আচ্ছা, বুঝেছি, ওদিকে তেঁতুলতলার ওপরে শ্মশান আছে বলে। তোরা সবাই এক একটা ভিতর ডিম, জানিস? দাদা বলে আজকের দিনে ওসব ভূত। না না, ভূত থাকুক না থাকুক, ও ওখানে গেলেই মা বকবে। ও আরে কিছু হবে না, চল তো। এই তো রিমি আর বিল্টু, ওরাও তো যাবে। বিল্টু এতক্ষণ চুপ করেছিল, এবারে সে বলল, না মানে বান্টি কিছু বলছে না। এই তো 2 দিন আগে আমাদের রামু কাকা, মানে বাড়িতে যে কাজ করে আর কি, সে নাকি সন্ধ্যায় ওই তেঁতুল তলার ওধারে তাকে গাছ থেকে ঝুলতে দেখেছে। ভয় তো সে আর অমুখ হয় না রে, জানিস? বাবান নাক সিটকিয়ে বলল, এ বিল্টু, তোর সায়েন্সের বইটা ফেলে দে তো, মাথা মোটা। একটু তো বুদ্ধি খাটা। রামু কাকা রোজ মোড়ের মাথায় গিয়ে নেশা করে। সেদিন নেশার করে কি দেখেছে। বাদ দে তো সব, চল চল চল। অবশেষে বাবানের পীড়াপিড়িতে ওরা যেতে বাধ্য হলো। শর্ত একটাই, সন্ধ্যার আগে ওরা ফিরে আসবে। মাছ ধরার সব সরঞ্জাম বাবান আর বিল্টু জোগাড় করল। রিমি একবার ভেবেছিল মাছ ধরার কথা তার দিদিমাকে বলবে, কিন্তু বলল না। পাছে দিদিমা আবার বারণ করে। আজ সারাদিনটাই গুমোট হয়েছিল। বিকেলের দিকটা এমনিতে এই বড় পুকুরের ধারে কেউ আসে না। বাবান বলল, একটু দুপুরে এসে আগে থেকে এই জলে চার ফেলে গেছি, এই টপাটা মাছ উঠবে দেখবি। একটা আম গাছের নিচে রাখা বড় পাথরের চাতালের ওপর ওরা 4 জন বসল।
ছিপ হাতে বাবান আর বিল্টু, কিন্তু মাছ আর ওঠে না। টোপ জলে ভিজে গলে গলে পড়ে যাচ্ছে, তবু মাছ ঠোকরাচ্ছে না। এটা কি করে হয়? কালকেও তো এখানে এত মাছ ছিল, রাতারাতি সব উধাও হয়ে গেল নাকি? বাবান কিছু বুঝতে পারে না। এদিকে মাছ ধরতে ধরতে সময় কত গড়িয়ে গেছে কারোর কোনো খেয়াল নেই। বান্টি বলে উঠল, বলছি মাছ তো পড়ছে না রে, চল না ফিরে যাই, ঝড় উঠবে মনে হচ্ছে। ভয় পাচ্ছিস নাকি? না, তুই দেখ আকাশে কিরকম মেঘ করেছে। ওরা তাকিয়ে দেখল পশ্চিম আকাশে সত্যি গম্বুজের মতো কালো মেঘ মাথা চাড়া দিয়েছে। বান্টি ভুল কিছু বলেনি। হঠাৎ রিমির একটা অদ্ভুত অনুভূতি হলো। তার মনে হলো কেউ যেন তাদের আড়াল থেকে অনেকক্ষণ ধরে দেখছে। সে ঘুরে তাকালো তেঁতুল গাছের দিকে। গাছের নিচে বড় ঝোপ আর কচু বন। রিমি তাকাতেই সেই বনটা যেন একটু অস্বাভাবিকভাবে দুলে উঠল। না, হাওয়া তো দেয়নি, তাহলে কেউ কি দাঁড়িয়েছিল ওখানে? ধীরে ধীরে বনটা স্থির হয়ে গেল। রিমি নিজের মনেই একবার যেন বলে উঠল, কে 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 ওখানে? কে? দেখতে দেখতে গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। চারিদিকে পিন পড়া নিস্তব্ধতা। এক্ষুনি ঝড় উঠবে তা সন্দেহ নেই। হঠাৎ বাবা নড়ে চড়ে বসল। ফাতনায় টান পড়েছে। শুধু বাবার নয়, টান পড়েছে বিল্টুর ফাতনাতেও। দুজনে একটু তফাতে বসেছিল। ঠিক মুহূর্তে ছিপ ধরে হ্যাঁচকা টান মারতেই দুজনে প্রায় একসাথেই বেশ গাবদা সাইজের দুটো পানা মাছ তুলল ডাঙায়। এরপর থেকে শুরু হলো টপাটপ ছিপে মাছ ওঠা। হঠাৎ করে পরিস্থিতির এমন পরিবর্তনের কারণ বুঝতে পারল না ওরা কেউই। তাতে কি, ভালো মাছ উঠলেই হলো। বাবান আর বিল্টু সোৎসাহের জলের মধ্যে টোপ ফেলতে থাকে। এদিকে বান্টি ক্রমাগত তাদের তাড়া দিতে থাকে। কিন্তু এত কিছুর মাঝে রিমির লক্ষ্য ওই তেঁতুল তলার দিকেই। বারবার তার মনে হচ্ছে কেউ যেন ওখান থেকে ওদের দেখছে। তার নজর ঠিক ভালো নয়। এবার দমকা হাওয়া মেরে ঝড় উঠল। বাবানরা বুঝলো এখানে আর থাকাটা ঠিক হবে না। ঝটপট সব সরঞ্জাম গোটাতে লাগলো। বিল্টু হাঁক দিল, রিমি, কি দেখছিস ওইদিকে? আরে ঘরে চল, ঝড় উঠেছে। না, দেখো ওদিকে কেউ যেন একটা। রিমির শেষ কথাগুলোকে ছাপিয়ে গেল কড়কড় বজ্রপাতের শব্দ। একটা ধুলোর ঝড় যেন আলতো ছুঁয়ে উড়ে গেল পুকুরের গরম জলের ওপর দিয়ে। ওরা সবেমাত্র জিনিসপত্র গুটিয়ে বাড়ির পথে পা বাড়িয়েছে, হঠাৎ একটা কান্নার শব্দ ওদের কানে এলো। কোনো মহিলার কান্নার আওয়াজ। ঝোড়ো হাওয়ার শনশন শব্দের সাথে ওই কান্নার আওয়াজ মিলেমিশে একটা অদ্ভুত হাড় কাঁপানো শব্দের সৃষ্টি করছে। রীতিমতো ওরা ঘাবড়ে গেল। কান্নার আওয়াজটা ঠিক যেন স্বাভাবিক মানুষই আওয়াজ নয়। রিমি উত্তেজিত হয়ে বলল, আমি আমি বলছি তেঁতুল গাছের পেছনে কেউ একটা আছে। চল না রে, যে আছে থাকুক, আর ভালো লাগছে না, বাড়ি চল, মা বকবে এবার।
রিমির প্রথমে মনে হলো একবার গিয়ে দেখবে, কিন্তু পরেই বুঝল এই অবস্থায় ওখানে যাওয়াটা সমীচীন নয়। ওরা বাড়ির পথে পা বাড়ালো। তবে যেতে যেতে রিমি একবার পেছনে ঘুরে তাকিয়েছিল। ধুলোর ঝড়ের মাঝে তার দৃষ্টি আকর্ষণ করেছিল একটা আবছা কালো ছায়ামূর্তি। তেঁতুল গাছের তলার অন্ধকারে যেন গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। মূর্তিটির আপাদমস্তক কালো এবং সেটি বীভৎস রকমের লম্বা। অমন লম্বা কোনো মানুষ হতে পারে বলে মনে হয় না। মূর্তিটি ঠায় দাঁড়িয়ে আছে, এক নজরে তাকিয়ে রিমির দিকে। রিমির বুকটা একবার ছ্যাঁক করে উঠল। ওটা কে তা রিমি চিনতে পারেনি বটে, তবে ওটা যে একজন মহিলা এটুকু সে বুঝতে পেরেছিল। বাড়ি ফিরে রিমি কাউকে এ ব্যাপারে কিছু বলল না, পাছে ওরা আবার ওকে নিয়ে চিন্তা করে। কিন্তু রিমি নিশ্চিত সে ভুল কিছু দেখেনি। ওই লম্বা মহিলাটা সত্যিই ওখানে দাঁড়িয়েছিল। একটা ব্যাপার রিমির এবার মাথায় এলো। ওই অস্বস্তিটা হবার পর থেকেই তো বাবানদের ছিপে টপাটপ মাছ উঠছিল। অলৌকিক, অতিলৌকিক এসব বিষয়ে রিমি বরাবরই আগ্রহী। সে পড়েছে এসব লক্ষণ মানেই। না না, এসব কি ভাবছে সে? রিমি শিক্ষিত। স্কুলের বায়োলজি ও ফিজিক্যাল সায়েন্সের পেপারে সে বরাবর হাইয়েস্ট মার্কস পেয়ে এসেছে। এসব গল্প কথা বইয়ের পাতাতেই মানায়। তবু রিমির মন মানতে চায় না। একটু হালকা হওয়ার জন্য সে দাদুর সাথে লুডো খেলতে বসলো। রাতে খাওয়া দাওয়ার পর রিমির হঠাৎ কি মনে হতে দিদিমার কাছে গিয়ে বলল, দিদুন, ও দিদুন, একটা কথা বলবে? কি কথা বল? বলছি, তোমাদের এখানে খুব লম্বা কোনো মেয়ে মানুষ আছে? দিদিমা একবার ভ্রু কুঁচকে তাকালেন রিমির দিকে, তারপর একটু ভেবে বললেন, লম্বা বলতে হ্যাঁ, ওই ওপাড়ার রাম নাপিতের বৌমা। সে মোটামুটি ওই ফিট 6 লম্বা তো হবেই। না, ধরো এই ঘরটার ছাদে মাথা ঠিকবে এরকম। পাগলি একটা, এই 9 ফুট লম্বা কোনো মানুষ হয় নাকি? কেন বলতো? ছাড়ো, কিছু না, এমনি। রিমি ঘরে এসে নিজের বই নিয়ে বসল। মনের ভেতর একটা খচখচানি রয়ে গেল।
পড়তে পড়তে সে কখন ঘুমিয়ে গিয়েছে খেয়াল নেই। হঠাৎ একটা ধপ করে শব্দ হতেই রিমির ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো চোখে সে দেখল বইটা তার হাত থেকে পড়ে গিয়েছে। একটু বিরক্ত হয়েই বইটা তুলে টেবিলে রেখে দিল রিমি। আবার শুয়ে পড়ার আগে সে সবেমাত্র আলোর সুইচটা বন্ধ করেছে, হঠাৎ সামনের খোলা জানালার পাল্লায় একটা খট করে শব্দ হলো, আর সাথে সাথে জানালার পর্দাটা একবার তুলে উঠল। রিমি চমকে উঠল। তার মনে হলো কেউ যেন ওখানে জানালার বাইরে এতক্ষণ দাঁড়িয়েছিল। ঘরের আলো তখন বন্ধ, ভেতরে বাইরে সমান অন্ধকার। রিমি একবার কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে কে? সাথে সাথে বাইরে থেকে একটা বিড়ালের কান্নার আওয়াজের মতো একটা আওয়াজ ভেসে এলো। রাতের অন্ধকারে অমন আওয়াজ বুকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রিমি এবার খেয়াল করল বিড়ালের আওয়াজটা বন্ধ হয়ে গেছে। একটা কুকুরের ক্রমাগত ঘেউ ঘেউ চিৎকার শোনা যাচ্ছে, যেন অনভিপ্রেত কিছু কুকুরটা দেখতে পেয়েছে। রিমি একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার পাল্লা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়ল। এই এলাম গো দাদু, আমি আসছি। দুপুরে কুলের আচার নিয়ে আসবো। আচ্ছা। দুগ্গা 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 দুগ্গা। পরদিন সকালে রিমি গিয়েছিল বান্টিদের বাড়ি, কিন্তু বান্টির নাকি ধুম জ্বর। বাবান আর পিল্টুদের স্কুল খুলে গিয়েছে, তারা স্কুলে গেছে। অগত্যা সে বাড়ি ফিরে এলো। এদিকে বাড়িতে দাদু দোকান গেছে, দিদিমা রান্নাঘরে ব্যস্ত। নিজের ঘরে বসে আবার বইতে মুখ গুঁজল রিমি। একটা দারুণ জাপানি গল্প সে পড়ছে, সেটা চটপট শেষ করতে হবে, বেশ ইন্টারেস্টিং। কিন্তু আধ ঘন্টা হতে না হতেই তার মাথায় কালকের চিন্তাটা এসে ঢুকল। রিমির বারবার মনে হচ্ছে কেউ যেন তার দৃষ্টির অগোচরে থেকে তাকে অনবরত দেখা যাচ্ছে। সে কে, কেন দেখছে তা রিমি জানে না। হঠাৎ রিমির মাথায় একটা ভাবনা এলো। সে ঠিক করল আজ একবার যাবে সেই বড় পুকুরের পাশে তেঁতুল তলায়। রিমি নিশ্চিত আজ কিছু একটা ঘটবে, অদ্ভুত কিছু। আজ প্রকৃতি শান্ত, অদ্ভুত রকমের শান্ত। গাছের পাতারাও যেন আজ একদম চুপ। তাদের সব কথা তারা লুকিয়ে রেখেছে মনের ভেতর। তারা অপেক্ষায় আছে অলৌকিকতার নাট্যমঞ্চে কিছুক্ষণের মধ্যেই ঘটতে চলা এক অলৌকিক নাটকের। সেই নাটকের এক অন্যতম চরিত্র
রিমি দাঁড়িয়ে আছে পুকুরের পাড়ে। একটার পর একটা ঢিল ছুঁড়ে সে ফেলছে পুকুরের জলে। জলে ঢিল পড়ার শব্দ খান খান করে দিচ্ছে প্রাকৃতিক নিস্তব্ধতাকে। রিমি, যাবি? একটা ভাঙা ভাঙা চাপা মেয়েলি গলার শব্দ। রিমি চমকে উঠল। শব্দটা এসেছে ওই তেঁতুলতলার পেছনের ঝোপটা থেকেই। কে কে ওখানে? খানিকক্ষণ সব চুপ। মানুষের তো দূরের কথা, একটা কাক পক্ষীও কোথাও নেই। সমস্ত বিশ্ব চরাচর যেন থমকে গিয়েছে। এক মুহূর্তের জন্য রিমির মনে হলো সে বুঝি স্বপ্নে এই পাণ্ডববর্জিত স্থানে এসে পড়েছে। রিমি আবার বলল, কে কে ডাকো আমায়, কে? আরেকবারও কোনো উত্তর নেই। রিমি অনেকক্ষণ চুপ করে বসে রইল। এদিকে সাদা বকের ডানায় ভর করে ইতিমধ্যে সন্ধ্যা নেমে এসেছে। রিমি, যাবি? রিমি এবার ঘুরে তাকালো। তেঁতুল গাছের পাশের ঝোপের উপর শব্দের উৎসটাকে সে এবার দেখতে পেয়েছে। হ্যাঁ, সেই প্রায় ৮-৯ ফুট লম্বা কালো মহিলা। গলা থেকে পা অবধি একটাই বড় আলখাল্লার মতো সাদা কাপড়ে ঢাকা, আর সেই কাপড়ে ছিটিয়ে রক্তের মতো লাল লাল দাগ। তার নাক মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না। মৃদু হাওয়ায় তার সনের মতো চুল উঠছে। গোধূলি বেলার আলো আঁধারিতে এ যেন নরকের দ্বার ভেঙে উঠে আসা অপার্থিব কোনো মানুষ। এত লম্বা কোনো মহিলা হতে পারে? আর সেই ভাঙা গলার স্বর গোটা শরীর কাঁপিয়ে দেয়। রিমি, এই রিমি, যাবি? রিমি উঠে দাঁড়িয়েছে। ভয়ে একটা ঠান্ডা স্রোত তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। এত ভয় সে এর আগে কখনো পায়নি। রিমি কি দেখছে, কাকে দেখছে, কিছুই বুঝতে পারছে না। কিন্তু যাকে দেখছে আদেও কি সে কোনো মানুষ? রিমি কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 কে- কে তুমি? একটা খিলখিলি অট্টহাসির আওয়াজ ভেসে এলো সেই ছায়ামূর্তির কাছ থেকে। গাঢ় কালো তরলের মতো অন্ধকারটা নেমে এসেছে এবার পৃথিবীর বুকে। রিমি বুঝল তার সামনে যেই হোক, এখন এখানে তার এভাবে একা একা থাকা ঠিক নয়। সে চিৎকার করে পিছনে ছুট লাগালো। দু পা যেতে না যেতেই কিছুতে ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে পড়ল মাটিতে। হাঁটুতে লেগে বেশ কিছুটা অংশ ছড়ে গেল। চোখ ফেটে জল এলো তার। কিন্তু পরক্ষণেই সেই চোখের জল কর্পূরের মতো নিমেষে উবে গেল। হাওয়ার গতিতে তার পেছনে এসে দাঁড়িয়েছে সেই তালগাছ সমান মহিলা। রিমি, এই রিমি, যাবি? না না, আমি বাইরে যাব, আমি বাইরে যাব। চিৎকার করে ওঠে রিমি। কোনো রকমে উঠে দাঁড়িয়েই পায়ের ব্যথা ভুলে
সে ছুট লাগায় বাড়ির উদ্দেশ্যে। পেছন থেকে সেই ডাকটা তখনও তার কানে আসছে। রিমি বাড়ির দরজায় এসে হাঁপাতে লাগলো। তারপর এক ধাক্কায় বাড়ির দরজা ঠেলে ঘরে ঢুকলো। তাকে ওভাবে ঢুকতে দেখে অবাক হয়ে যায় তার দিদিমা। কিরে মা, এমন হাঁপাচ্ছিস কেন? ও কিরে, হাঁটুতে অতটা কেটে গেল কি করে? ও কিছু না দিদুন, একটু পড়ে গেছিলাম। সে কি, পড়লি কি করে রে? হায় আয় আয়, বস দেখি। রিমির পায়ে ওষুধ লাগিয়ে কাপড় বেঁধে দিল ওর দিদুন। রিমি অবশ্য একটু আগে ঘটে যাওয়া ঘটনা কিছুই জানায়নি বাড়িতে। রাতে কেবল 2টো রুটি আর গরম দুধ খেয়ে শুয়ে পড়ল সে। রাত তখন কটা বাজে খেয়াল নেই। হঠাৎ একটা ডাক শুনে রিমির ঘুম ভেঙে গেল। রিমি, এই রিমি, যাবি? দিদুন, এত রাতে ডাকছো কেন? ঘুম জড়ানো চোখে উঠে বসে সামনে তাকালো রিমি। আর সাথে সাথে সামনের দৃশ্য দেখে ভয় চিৎকার করে উঠল সে। তার বিছানার থেকে 2 হাত দূরেই জানালা, আর সেই জানালায় ঝুঁকে পড়ে শিকের রীতিমতো মুখ লাগিয়ে একজন তাকিয়ে রয়েছে তার ঘরের ভেতর। অনেক লম্বা কোনো মানুষ নিচু কোনো জিনিস যেভাবে দেখে, অনেকটা সেরকম। অমন বিভৎস আর পৈশাচিক মুখাবয়ব রিমি আগে কখনো দেখেনি। গোটা মুখের অর্ধেকটা জুড়ে বড় বড় চোখ। সে চোখের লাল 2টো মণি রিমির দিকেই নিবদ্ধ। সাদা ফ্যাকাশে মুখটায় রক্তের মতো লাল দাগ, আর সব থেকে ভয়ানক 2টো ঠোঁট, দুদিকের কান অবধি চেরা বিস্তৃত। ভয়ে আতঙ্কে পাথর হয়ে যায় রিমি। চেরা লাল ঠোঁট 2টো বিস্তৃত করে হেসে ওঠে সেই মুখটা। ধারালো ফলার মতো আকর্ণ বিস্তৃত দাঁতের সারিও টকটকে লাল, যেন এইমাত্র রক্তে স্নান করে এসেছে। রিমি, এই রিমি, যাবি? চিৎকার করে কেঁদে ফেলে রিমি। হঠাৎ তার চোখ যায় টেবিলে রাখা একটা পিতলের মূর্তির ওপর। আত্মরক্ষার জন্য সেটা ছুটতে হাতে নেয় সে। ওই এক মুহূর্ত ঘুরে তাকাতেই কোনো মুখ জানালার বাইরে নেই। তাহলে কি রিমি স্বপ্ন দেখল? কিন্তু আর সময় নষ্ট না করে এক ছুটে গিয়ে জানালাটা বন্ধ করে দেয় সে। তারপর বিছানায় এসে জড়সড় হয়ে বসে। সারা শরীর তার ঘেমে এনে অস্থির হয়ে উঠেছে। বাকি রাতটা ঘুম না হলেও ভোরের দিকে তার বেশ দুর্বল লাগছিল। রিমি আবার ঘুমিয়ে পড়ে।
সকালে রিমির গায়ে ধুম জ্বর। তার দিদু ইতিমধ্যে গ্রামের হাতুড়ে বিশু ডাক্তারকে খবর দিয়েছে। শোনো জেঠিমা, এইটা রোজ সকালে খালি পেটে একটা, আর খাওয়ার পরে অ্যাসপিরিনের একটা ক্যাপসুল। আচ্ছা। আর 2 ঘন্টা অন্তর অন্তর জ্বর মাপবে, 100 ঠেকলেই এই প্যারাসিটামলের বড়িটা খাইয়ে দেবে। হ্যাঁ, একদম দেরি করবে না। সেরে যাবে তো বাবা? আরে এ তো সামান্য গা গরম, ফ্যারেঞ্জাইটিস, মেনজিটিস, এই তারপর ধরো গিয়ে নেক্সিয়ার মতো বাঘা বাঘা অসুখের ভূত ভাগিয়ে দিলাম এই বিশু থাকতে। তোমাদের কোনো চিন্তা নেই জেঠি, কোনো চিন্তা নেই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এখন খালি বেড রেস্ট, আর তুমি খালি জলপট্টি দিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ, আমার 30 টাকা। বিশু চলে গেলে দিদিমা সারাক্ষণ নাতনির শিওরে বসে থেকে জলপট্টি দিতে থাকে। দিদুর রিমি জড়ানো গলায় কিছু একটা বলার চেষ্টা করে। কি হলো বলতো মা? 2 দিন ঘুরতে এসেই যদি। দিদিমা বুঝতে পারেন না। বিকেলের দিকে রিমির জ্বর অনেকটাই কমল। শরীরটা একটু দুর্বল ছিল তখনও, কিন্তু কালকের ঘটনাটা রিমির মাথা থেকে বেরিয়ে যায়নি। তার মন এবার একটু একটু করে অলৌকিকতাকে বিশ্বাস করতে শুরু করেছে। আর বিশ্বাস না করেই বা উপায় কি? যে দৃশ্য এই গত 2 দিনে সে দেখেছে তার কোনো ব্যাখ্যা কি হয়? তবে সমস্যা যখন আছে তার সমাধানও রয়েছে। রিমি ভূত প্রেত তন্ত্রমন্ত্র নিয়ে অনেক পড়েছে। সে ভাবল তাহলে একটা টোটকা করেই দেখা যাক অবস্থার উন্নতি হয় কিনা। রিমি একটা ছোট্ট বাটিতে একটু নুন আর 2 কোয়া রসুন আগে থেকেই রেখে দিল তার শোবার ঘরের মাথার কাছে। সে অবশ্য এ ব্যাপারে আর কাউকে কিছু জানালো না। মিছিমিছি তারা আবার রিমির জন্য সমস্যায় পড়বে। রাতে রিমির দিদিমা প্রস্তাব দিলে আজ তিনি রিমির সাথেই শোবেন। রিমি ঘন ঘন মাথা নাড়ল। না গো দিদুন, আমি ঠিক আছি, তোমাকে শুতে লাগবে না। না মা, জেদ করিস না। বাড়িতে আমি আর দাদু ছাড়া কেউ নেই। এই অবস্থায় তোর কিছু হলে তোর মা বাবাকে কি জবাব দেব বলতো? আরে দিদুন, কিচ্ছু হবে না, ওষুধ তো আছে। এই চুপ কর, আর একটা কথা নয়, চল বিছানা করে দি। রিমি কিছুতেই তার দিদিমাকে দূরে সরাতে পারল না। অগত্যা দিদিমা তার সাথেই শুল। রাতে নানা রকম চিন্তায় রিমির ঘুম আসতে চায় না, কিন্তু দিদুন যাতে সেটা না বুঝতে পারে তাই সে গল্পের বইটা খুলে মুখের সামনে মেলে ধরে। বেশি রাত করবি না কিন্তু, বলে দিদিমাও পাশ ফিরে ঘুমিয়ে গেল। রিমির মন কিন্তু তখনও অস্থির। কি হবে আজ রাতে? বইটা পাশে রেখে আলো নিভিয়ে সেও শুয়ে পড়ল। কিন্তু ঘুম তার চোখে এলো না। পাশে দিদিমার ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ কানে আসছে। বাইরের বিশ্ব চরাচর যেন থমকে গিয়েছে। আরও একবার অলৌকিক নাটক দেখবার লোভে রিমি চোখ বুঝল। কতক্ষণ সে এভাবে ছিল খেয়াল নেই। চোখে ঘুম লেগে এসেছিল। হঠাৎ একটা অস্বস্তি হতে লাগলো তার। একটা গরম হাওয়া যেন কোত্থেকে বারবার তার মুখে এসে লাগছে। আধবোঝা চোখে রিমি দিদুনের দিকে পাশ ফিরে শুতেই রিমি আঁতকে উঠল।
তার মুখের সামনেই তার দিদুনের বিকৃত যন্ত্রণা কাতর মুখটা। দিদিমার চোখ বিস্ফারিত, জিভ বাইরে বেরিয়ে এসেছে, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আর তার থেকেও ভয়ানক যেটা, দিদিমার শরীরটা ওদিকে ঘোরানো, মাথাটা কেউ যেন প্রবল আক্রোশে মোচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। ভয় চিৎকার করে চোখ বুজল রিমি। ধীরে ধীরে সব শান্ত হলো, কোথাও কোনো শব্দ নেই। রিমি চোখ খুলে তাকালো, না, তার পাশে এখন কেউ নেই, তার দিদুন নেই। এই অন্ধকার ঘরে সে একদম একা। রিমির ততক্ষণে সারা শরীর ঘামে ভিজে উঠেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। কাঁপা কাঁপা গলায় রিমি ডেকে উঠল, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, কোনো উত্তর নেই। রিমি, এই রিমি, যাবি? আচমকাই গলার স্বরটা শুনে রিমি চমকে উঠল। এটা তো মুন্নিমাসির গলা, কিন্তু মুন্নিমাসি তো কয়েকদিন আগেই দুরারোগ্য ক্যান্সার রোগে মারা গিয়েছেন। তাহলে এটা কিভাবে সম্ভব? মৃত মানুষ ফিরে আসবে কিভাবে? তাও আবার যার মৃত্যু অপঘাতে হয়নি। ভয়ে আতঙ্কে কুঁকড়ে ওঠে রিমি। আমি যাব না, আমি যাব না, দিদুন, দিদুন, আমি যাব না। রিমি, এই রিমি, যাবি? রিমি, এই রিমি, যাবি? রিমি, এই রিমি, যাবি? ধীরে ধীরে গলার স্বর বদলে যায়। সেই পৈশাচিক অট্টহাসি অন্ধকার ঘরের মেঝেতে রিমির চোখে ধরা দেয়। সেই 9 ফুট লম্বা কালো নারী মূর্তি, তার মাথা গিয়ে ঠেকেছে ঘরের সিলিংয়ে। সেই বড় চোখ, চেরা 2 ঠোঁট আর আকর্ণ বিস্তৃত লাল দাঁতের সারি। রিমির খাটের সামনে দাঁড়িয়ে সেই মূর্তি। কাঁদতে কাঁদতে খাটের মধ্যেই রিমি একটু করে পিছিয়ে আসতে থাকে। দেওয়ালে পিঠ ঠেকে যায় তার। ওই লম্বা মূর্তিটা একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। বড় ধারালো নখ বিশিষ্ট একটা কালো হাতের পাঞ্জা এগিয়ে আসতে থাকে রিমির পা লক্ষ্য করে। কাঁদতে কাঁদতে দম আটকে আসতে থাকে রিমির। তার এখন ছুটে পালাবার মতো শক্তি নেই। কিরকম যেন অবশ হয়ে থাকে রিমি। পাঞ্জাটা আরো কাছে আসতে থাকে। রিমির আর সেটির মধ্যে দূরত্ব যখন মাত্র 1 চুল, রিমি চিৎকার করে চোখ বোঝে। আচমকা একটা পাল্টা পৈশাচিক চিৎকারের শব্দ কানে আসে রিমির। গাত্রচুলুনির দহন পীড়ায় যেরকম চিৎকার হয়, অনেকটা সেরকম। থরথর করে কেঁপে ওঠে রিমির শরীরটা। কোথায় সেই লম্বা কালো মূর্তি? কোথায় সেই হাতের পাঞ্জা? তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে পীত হরিত লোহিত নানা বর্ণের আলোক বৃত্ত। সেই পাঞ্জা রিমিকে ছুঁতে পারেনি। তা আটকে গিয়েছে কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে। কিন্তু রিমির শরীর ধীরে ধীরে নেতিয়ে আসে।
সেই পৈশাচিক চিৎকারের শব্দটাও ধীরে ধীরে কমে আসতে থাকে। জড়ানো গলায় রিমি বলতে থাকে, পরদিন খুব বেলায় জ্ঞান ফিরে রিমির। চোখ খুলেই সে দেখে তার পাশে তার মা চিন্তিত মুখে তার দিকেই দেখছে, আর তার পায়ের কাছে বসে তার দিদুন। ধর্মড় করে উঠে বসে রিমি। দিদুন, দিদুন, তুমি ঠিক আছো? দিদুন, তোমার কিছু হয়নি? দিদুন, তুমি ঠিক আছো? রিমির কথা শুনে ওরা সকলেই অবাক হয়। দিদিমা রিমির মাথায় হাত বুলিয়ে বলে, কিচ্ছু হয়নি মা, তুই শুয়ে পড়। তারপর রিমির মায়ের উদ্দেশ্যে বলল, কাল সারা রাতটাই মেয়েটা উসখুস করেছে। আমি রাতে একটু বাথরুমে গিয়েছিলাম, ফিরে এসে দেখি খাটের মাথায় একেবারে গুটিয়ে বসে আছে, আর কী সব প্রলাপ বকছে, ভয়ে চিৎকার করছে মাঝে মাঝে। গায়ে হাত দিয়ে দেখি ধুম জ্বর। ভোর হতে না হতেই তোকে খবর দিলাম। রিমির মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর বাবাও এসেছে, বাইরে ডাক্তারের সাথে কথা বলছে তো। বাড়ি চল, ভালো ডাক্তার দেখাবো। মা, তুমি বিশ্বাস করো, আমি কাল রাতে স্পষ্ট দেখেছি একটা লম্বা কালো মেয়ে মানুষ। কতবার তোকে বলেছি বলতো, ওসব ভূতের গল্প পড়া বন্ধ কর। দেখ মা, বিশেষ করে রাতের বেলা ওসব আর পড়িস না। নে, এখন চুপচাপ শুয়ে থাক, আর কোনো কথা নয়। রিমি পাশ বালিশে মুখ গুঁজে পড়ে থাকে। তার কথা কেউ বিশ্বাস করছে না। রিমির বাবার অকাট্য যুক্তি, মেয়ে রাতের বেলা ভূতের গল্প পড়েছে আর জ্বরের ঘরে ভূতের স্বপ্ন দেখেছে। তার উপর তার মাসির মৃত্যুটা তার মাথাতেই আছে। এসব রিমির অবচেতন মনের ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কিন্তু রিমি ওদের কিছুতেই বোঝাতে পারে না যে আজ 2-3 দিন ধরে এসব অলৌকিক অভিজ্ঞতার সে সম্মুখীন হয়েছে। রিমির বাবা বললেন, বটে, তুই অমন ভূত দেখেছিস? আচ্ছা, কি বই পড়ছিলি দেখা তো। রিমি সেই জাপানি ভূতের গল্পের বইটা বাবার হাতে দেয়। বইয়ের মলাটে ইংরেজিতে বড় বড় করে লেখা হাচিসা কুসামা, যার অর্থ 8 ফুট লম্বা মহিলা। বাড়ির বাকি লোকেদের কাছে বিতর্কের কারণ এখানেই শেষ হয়েছিল। কিন্তু যে প্রশ্নটা রিমির মনে রয়ে গিয়েছিল তার কোনো উত্তর সে পায়নি। নিজের মাথার কাছে বাটিতে যে নুন আর কাঁচা রসুন সে রেখেছিল, পরদিন তা পুড়ে কালো হলো কি করে? এটার কথা রিমি ছাড়া তো আর কেউ জানে না। তাহলে একটা দীর্ঘশ্বাস ফেলে রিমি। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যার কোনো ব্যাখ্যা হয় না। ওই 2 দিন কি হয়েছিল রিমির সাথে, কে ওই 9 ফুট লম্বা কালো মহিলা, সবটাই কি তার অবচেতন মনে হাচিসা কুসামার স্বপ্ন, নাকি আপনারাই বলুন।
হেডফোনগুলো খুলতেই তোমার কানে ভেসে এলো বাইরে বৃষ্টির এক টানা ঝমঝম শব্দ, যেন তোমার সাথে ও কান পেতে শুনছিল গল্পটা। শেষ হয়ে গেলেও গল্পগুলোর রেশ যেন কিছুতেই কাটতে চায় না। গল্পের জগৎ থেকে আমাদের যেন বেরিয়ে আসতে অনেকটা সময় লাগে। না, আজ যেন তোমার আর খাট থেকে উঠতে ইচ্ছা করছে না। গল্পটা শুনতে শুনতে তুমি প্রায় আধশোয়া হয়েই গেছিলে। এবার ভালো করে বালিশটা মাথার তলায় গুঁজে হাত বাড়িয়ে কোনো রকমে চাদরটা টেনে নিয়ে মুড়ি দিলে তুমি। এবার গন্তব্য ঘুমের দেশ। আসলে কখন যে আমরা কোন জগতে গিয়ে পড়ি, কখন যে আমাদের বিভিন্ন জগৎগুলো মিলেমিশে একাকার হয়ে যায়, আমরা ঠিক ঠাউর করতে পারি না। এই যেমন তোমার মাথার কাছের জানলাটার ঠিক বাইরে কে একভাবে দাঁড়িয়ে রয়েছে ঠাউর করতে পারছো না তুমি।